আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই করোনা সংক্রমণ নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন প্রায় মাঝখানে 1-1.5 বছর পর আবারও করোনার সংক্রমণের কথা বলা হচ্ছে এবং তার কি প্রস্তুতি, বিশেষ করে তৃণমূল বা চট্টগ্রামের কি প্রস্তুতি, সেসব বিষয় নিয়ে আমরা আজ এই অনুষ্ঠানে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ATM রেজাউল করিম। দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা একটু শুরুতেই সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী আপনার কাছে যেতে চাই। আমরা যদি এইভাবেই একটু শুরু করি যে এইবারের আসলে করোনার মানে যে সংক্রমণ হচ্ছে, করোনার ধরনটা কেমন এবার, ধন্যবাদ আপনাকে। আসলে এবারে যে আমাদের কোভিড যে সংক্রমণ হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং থাইল্যান্ডের যে একটা করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, সেজন্য আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের জোর তাগিদ দেওয়া হয়েছে, আমরা সতর্ক থাকি। আমরা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মহানগরের প্রতিটি আমাদের সরকারি যে সেন্টারগুলো আছে, আরবান ক্লিনিক, সরকারি বেসরকারি সব ক্লিনিককে আমরা সতর্ক করেছি। আমরা আমাদের জনবলকে মাস্ক পরিধান করা, হাত ধোয়া, স্যানিটাইজার ইউজ করা, সেই প্রস্তুতিতে যাব। আমরা আছি। মানে এবার ভেরিয়েন্টটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আমরা এবারে যে ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে সেটা হলো ওমিক্রন XBB বলে, আবার ওমিক্রন XFG, XFC, এই ভেরিয়েন্টগুলো আছে। এগুলো ICDDRB থেকে ঢাকায় করা হয়েছে, জেনোম নির্ধারণ করা হয়েছে। তো এটাও বলা হচ্ছে এটা আসলে একটু অন্যান্য যেই ভেরিয়েন্টগুলো ছিল সেখান থেকে একটু ভিন্ন রকম। আগে যে এরকম সর্দি হতো, গলা ব্যথা হতো বা মাথা ব্যথা হতো, এখানে এটা একটু ভেরিয়েন্ট, এটা একটু ভিন্ন রকম। এখানে বলছে শরীর ব্যথা হবে, হাঁটু ব্যথা হবে, ক্ষুধা কমে যাবে এবং অতিরিক্ত দুর্বল লাগবে এবং দ্রুত গতিতে নিউমোনিয়া হয়ে যাবে, এই ধরনের একটা বলা হচ্ছে। তবে আমরা নতুন ভেরিয়েন্টের ব্যাপারে আমরা উদ্বিগ্ন না। এই জন্য আমাদের যে অধিকাংশ জনগোষ্ঠী ভ্যাকসিন দেওয়া আছে। প্রত্যেকটা আমাদের বিগত সময়ে ক্লাস 5 থেকে শুরু করে এবং সর্বোচ্চ পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়েছে। আশা করি এখন আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন মজুত আছে। কেউ ভ্যাকসিন নিতে চাইলে নিতে পারবে। আমাদের প্রায় 80,000 ভ্যাকসিন আমরা আমাদের চট্টগ্রাম জেলা মজুত রেখেছি আমরা। এই যে এখন যে সংক্রমণটা হচ্ছে, আমরা যতটুকু জানি যে গতকাল পর্যন্ত প্রায় 9 জনের মতো আপনাদের আক্রান্ত পেয়েছেন আপনারা। এর মধ্যে আসলে শহরে না জেলায় বেশি আক্রান্ত হচ্ছে, নারীরা আক্রান্ত হচ্ছে বেশি না পুরুষরা, এইটা একটু বিস্তারিত জানতে চাই। আমরা আমাদের এই পর্যন্ত গত 4 জুন থেকে আমাদের স্যাম্পল পজিটিভ পাওয়া শুরু হয়েছে। আমরা দেখেছি 9 জনের মধ্যে 5 জনই পুরুষ, 4 জনই মহিলা এবং আমরা উপজেলা ভিত্তিক পেয়েছি মাত্র 2 জন এবং মহানগর কেন্দ্রিক পেয়েছি আমরা 7 জন। তো আমরা এই সমস্ত এলাকাগুলোতে আমরা জনগণকে সতর্ক করেছি এবং আমরা যে আমাদের যদি অতিরিক্ত খারাপ হয় বলেছি আমরা এগুলো এই সমস্ত রোগীদেরকে বাসায় আইসোলেশনে থাকার জন্য, নিরাপদ দূরত্ব মেনটেন করে চলার জন্য বাসায়। যদি খারাপ হয় তাহলে হাসপাতালে চলে আসবে। ইত্যবসরে 3 জন রোগী আমাদের ডেডিকেটেড যে হাসপাতাল যেটা আছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ওখানে 3 জন রোগী ভর্তি হয়েছে ওদের সিমটম নিয়ে। আপনার সাথে আরো আলোচনা করব। আমি একটু ডাক্তার ATM রেজাউল করিম আপনার কাছে যেতে চাই। আপনারা এর আগেও কোভিড মোকাবেলা করেছেন, চোখে দেখেছেন যে অনেকগুলো রোগীও দেখেছেন। আগের কোভিডের তুলনায় এবারের কোভিডের আসলে আপনাদের দৃষ্টিতে বা আপনি একজন ডক্টর হিসেবে ভিন্নতা কোন কোন জায়গায়? ধন্যবাদ। আসলে গতবারে যে কোভিড ছিল এটা তো একটা বিশাল আকারে ছিল, এখনো তো আসলে এটা এবারে কোনো এরকম আসে নাই এবং আমরা শুধু বলতেছি যে এবার এটা একটু ভেরিয়েন্ট হবে, এটা কিন্তু আমাদের একাডেমিক্যালি বলা হচ্ছে, কিন্তু এখনো কিন্তু এটা ওইটা সিভিয়ারিটি আসে নাই। এটা আসলে তখন বুঝে যাবে যে আসলে এটা কেমন পার্থক্য কেমন। তো আমার যেটা মনে হয় অভিজ্ঞতা, কারণ আমরা গতবারে কিন্তু আমাদের দেশে প্রায় অধিকাংশ মানুষের ভ্যাকসিনেটেড, প্রায় অনেকে 3টা ভ্যাকসিন নিচ্ছে, অলরেডি 4টা ভ্যাকসিন নিচ্ছে, অলরেডি মানুষ আমরা ইমিউনাইজড, এমনি আমাদের অলরেডি বডি অ্যান্টিবডি গ্রো করা আছে। এই জন্য আমার মনে হয় এবার ওইরকম বেশি বিরুলেন্ট হবে না। অলরেডি আমাদের হাসপাতালে, পার্ক ভিউ হাসপাতালে এখন 2 জন রোগী ভর্তি আছে,
2 জন রোগী ভর্তি আছে এবং দেখলাম যে ওইটা ওদের এত বেশি মানে তাদের শারীরিক কন্ডিশন কেমন? 2 জনেরও ওই একজন আসছে, সে অ্যাক্সিডেন্ট করে আসছে। অ্যাক্সিডেন্ট করে আসার পরে দেখলাম যে অ্যাক্সিডেন্টের রোগী পরে ভর্তির অবস্থায় হঠাৎ করে তার দেখি যে শ্বাসকষ্ট শুরু হইল রোগীটার, বয়স্ক রোগী। পরে আমরা পরীক্ষা করে দেখি যে কোভিড পজিটিভ এবং অন্য কোনো ওইরকম কোনো সিমটম, একটা শ্বাসকষ্ট হচ্ছিল, এখন একটু ইমপ্রুভ হয়ে গেছে, একদিনের মধ্যে ইমপ্রুভ হয়ে গেছে। আরেকজনের তাও শুধু জ্বর সর্দি কাশি এগুলো নিয়ে পরীক্ষা করার পরে কোভিড পজিটিভ আসলো, কিন্তু এরকম মারাত্মক মানে মনে হচ্ছে না আর কি, মারাত্মক মনে হচ্ছে না। নিশ্চয়ই। আমরা একটু এ পর্যায়ে একটু যদি প্রস্তুতির পর্যায়ে আমরা যাই, সেটা হচ্ছে যে ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনার কাছে যেহেতু সরকারি পর্যায়ে প্রস্তুতির একটা বড় বিষয়, যে আপনাদের প্রস্তুতিটা একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা আসলে আমাদের প্রস্তুতি, আমাদের যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট যেটা দরকার এবং আরটিপিসিআর করার জন্য যে কিটগুলো দরকার, সেগুলো আমরা কেন্দ্র থেকে পেয়ে গিয়েছি। এগুলো চট্টগ্রাম মেডিকেল অ্যাভেলেবেল হয়েছে। পরীক্ষাও যথারীতি শুরু হবে এবং আমাদের প্রত্যেকটা হাসপাতালে কিট আমরা চাহিদা দিয়েছি ঢাকায় এবং অতি শীঘ্রই এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমরা যেহেতু এবারের ধরনটা ভিন্ন রকম, আমরা রোগীর অবস্থা বুঝে আমরা ফ্লু কর্নারে ডক্টর দেখবে, দেখার পর যদি সাজেস্ট করে, যদি সিমটম হয়ে যায় তখন ওরা পরীক্ষা করবে। আমরা গণহারে পরীক্ষা না করার জন্য আমরা উৎসাহিত করব না, কারণ এটা একটা খরচের ব্যাপার আছে। যদি ডক্টর সাজেস্ট করে, আমাদের প্রত্যেকটা হাসপাতালে ফ্লু কর্নার চালু করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং ফ্লু কর্নারে স্পেশালিস্ট ডক্টর থাকবে। ডক্টর যদি রোগী দেখে পরামর্শ দেয় তখন ওরা টেস্ট করবে। টেস্ট করার পর আমাদের যথেষ্ট মাস্ক, পার্সোনাল প্রোটেক্টিভ যে পিপি আছে, সেগুলো আছে এবং স্যানিটাইজার আছে। আমাদের জনবলকেও আমরা সতর্ক করেছি যাতে মাস্ক পরিধান করে। আমাদের স্বাস্থ্য শিক্ষা কর্মী যারা আছে এবং যারা স্যানিটারি ইন্সপেক্টর আছে, যারা স্বাস্থ্য শিক্ষা দেন, আমরা তাদেরকে প্রতিটি এলাকায় স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য, জনগণকে সতর্ক করার জন্য এবং লিফলেট বিতরণ করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। নিশ্চয়ই। ডাক্তার রেজাউল করিম, আমরা জানি যে সরকারি হাসপাতাল হয়তো সীমিত, কিন্তু তার বাইরে বেশিরভাগই হচ্ছে বেসরকারি হাসপাতাল। তাদের একটা বড় রোল এই ক্ষেত্রে থাকে, যে আমরা এর আগের যখন মহামারী পর্যায়ে যখন চলে গিয়েছিল কোভিড, তখন দেখেছি। আপনাদের আসলে বেসরকারি পর্যায়ের প্রস্তুতি কেমন? জি জি, ধন্যবাদ। আমি কিন্তু বেসরকারি চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল আমি ভাইস প্রেসিডেন্ট, সেই হিসেবে আমরা বেসরকারি উদ্যোগে আমরা ইতিমধ্যে সবাইকে জানানো হয়েছে যে আমাদের এটা প্রস্তুতি নেওয়ার জন্য। যেমন আমাদের পার্ক উইথ আমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আমাদের আলাদা ফ্লো কর্নার করা, ডেডিকেটেড যে এই রোগীদের জন্য টেস্টের জন্য আলাদা জোন করা এবং আমাদের রোগীদের ওই রোগীগুলোর এন্ট্রি এক্সিট আলাদা করা, ডেডিকেটেড ফ্লোর করা এবং ডেডিকেটেড আইসিইউ করা, এগুলো আমরা অলরেডি, এবং ডেডিকেটেড স্টাফ, ওদের জন্য ডেডিকেটেড স্টাফ ওটা আমরা প্ল্যান করতেছি। সব কিছু আমরা রেডি করে ফেলছি। যদি এরকম রোগী আসে আমরা এটা সার্ভিস দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ উদ্যোগ নিব। এবং আমরা প্রাইভেট যত হাসপাতাল আছে চট্টগ্রামে, যত যে প্রাইভেট ক্লিনিকগুলো, ওদের সবাইকে আমরা ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারের যে নির্দেশনা, অলরেডি আমাদেরকে সরকার থেকে নির্দেশনা দিচ্ছে, আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের সিভিল জাজের মহোদয়ের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে এটা কোভিড যে আসতেছে, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে যাতে গতবার আমাদের প্রস্তুতি নিয়ে ফেলে, সবাই যাতে প্রস্তুতি নিয়ে এবং সরকারকে একটা রিপোর্ট দেওয়ার জন্য, এবং প্রতিদিন আমরা রিপোর্টগুলো দিচ্ছি আমাদের প্রস্তুতি কি এটাও রিপোর্ট দেওয়ার জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। ডিজি হেলথ থেকে আমরা অলরেডি রিপোর্ট দিচ্ছি এবং রেগুলার আমাদের টেস্টগুলো করতে আমরা রিপোর্ট দিচ্ছি সরকারকে, যাতে এবং যে কোভিড যদি ভর্তি হয় আমাদের কার্যক্রমগুলো আমরা রেগুলার প্রাইভেট সরকারকে আমরা রিপোর্ট দিচ্ছি। কারণ এটা হচ্ছে সরকারি বেসরকারি উভয় পক্ষে কিন্তু এটা মোকাবেলা করতে হবে, শুধু সরকার একার পক্ষে সম্ভব না। গতবার কিন্তু আমরা দেখেছি সরকারি বেসরকারি উভয় পক্ষ মিলে এই কোভিডটা মোকাবেলা হয়েছে। এখন সরকারের চেয়ে কিন্তু গত প্রাইভেট হাসপাতালগুলোর ভূমিকা অনেক বেশি ছিল, কারণ মানুষগুলো দ্রুত যারা প্রাইভেট হাসপাতাল চলে যাচ্ছে এবং ওখানে কিন্তু গতবার ভালো ভূমিকা নিয়েছে প্রাইভেট হাসপাতালগুলো। এবারও আমরা ইনশাআল্লাহ যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা প্রাইভেট হাসপাতালগুলো এইরকম এই পরিস্থিতির মোকাবেলা করে আমরা প্রস্তুত আছি। এক্ষেত্রে এই যে বেসরকারি হাসপাতালগুলো এট এ টাইম কত মানুষকে আসলে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে, বিশেষ করে কোভিডের ক্ষেত্রে? কোভিডের ক্ষেত্রে এটা যদি এইটা এখনো বুঝাচ্ছেন, যদি এরকম হয় তাহলে এটা গতবার আমরা দিছি প্রায় মনে করেন এট এ টাইম সবগুলো হাসপাতালে গত কোভিড হয়ে গেছিল। এবারে যেরকম হয় তাহলে এরকম হবে এবং ওইটা অবস্থার উপর নির্ভর করে করা যাবে আর কি।
যদি এরকম ব্যাপক গতবারের মধ্যে এরকম যে ব্যাপক আকার ধারণ করে, তাহলে আমাদেরকে তো সব নর্মাল রোগী বন্ধ করে, গতবার আমরা তো সব কোভিডই করে ফেলছিলাম, এবারও যে এরকম হয় তাহলে ওইটা উদ্যোগ নিতে হবে আর কি। নিশ্চয়ই আপনাদের দুজনের সঙ্গে আমরা আরো কথা বলবো। আমরা একটু কক্সবাজার থেকে দেখে আসতে চাই সেখানকার প্রস্তুতি কেমন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে আমাদের সহকর্মী আজিম নিহাত। নিহাত, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমরা এতক্ষণ চট্টগ্রামের প্রস্তুতি জানছিলাম করোনার মোকাবেলায়। সেক্ষেত্রে কক্সবাজারে আমরা গতবারও দেখেছিলাম যে চট্টগ্রামের পরে কক্সবাজারে সবচেয়ে বেশি সংক্রমণ সেখানে হয়েছিল। এবার সেখানে আসলে প্রস্তুতি কেমন? আপনি ঠিকই বলেছেন যে সংক্রমণের সংখ্যা গতবার অনেক বেশি ছিল চট্টগ্রামের পরে, কিন্তু গতবার আমরা যেটি দেখেছি যে সারা দেশের মধ্যে জেলা সদর হসপিটাল যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নত মানের সেবা কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে নিশ্চিত করা হয়েছিল। সেখানে WFP থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে একটা বড় ধরনের করোনা ডেডিকেটেড সেন্টার করে গড়ে তোলা হয়েছিল। সেখানে বেশ কিছু রোগীর ট্রিটমেন্ট হয়েছিল, যেখান থেকে ঢাকা থেকেও অনেক সময় আমরা দেখেছি যে এখানে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন করোনার সময়ে। আমরা এবারও ঠিক একই কথা বলছেন সিভিল সার্জন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি যেটি বলছেন গত 4 জুন থেকে মূলত করোনা রোগী শনাক্ত হচ্ছেন এবং এখন পর্যন্ত তাদের কাছে পরীক্ষা করে ধরা পড়েছেন এরকম 6 জন পেয়েছেন। এর বাইরেও আরও অনেকেই থাকতে পারে যেটি তাদের কাছে তথ্য নেই। তবে তিনি যেটি বলছেন যে করোনা মোকাবেলায় তারা ইতিমধ্যে সরকারের তরফ থেকে নানা ধরনের নির্দেশনা পেয়েছেন। সেই অনুযায়ী কক্সবাজার সদর হসপিটালে 6টি বেড রেডি রাখা হয়েছে এবং প্রত্যেকটা উপজেলায় 2টি করে বেড রেডি রাখা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ যারা আগে থেকেই এই বিষয়গুলো মোকাবেলা করে আসেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং কিভাবে এটি দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করা যায় সেই বিষয়ে তাদের সাথে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। তবে কুতুবদিয়া এবং টেকনাফে প্রচণ্ড রকমের জনবল সংকট রয়েছে, যে কারণে সেখানে যদি সংক্রমণ বেড়ে যায় ফলে তাদেরকে সিভিল সার্জন বলছে যে এই মুহূর্তে হঠাৎ করে যদি বেড়ে যায় সেখানে আসলে সামাল দেওয়ার মতো অবস্থা তাদের নেই। সে কারণে তিনি ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে সেখানে যোগাযোগ করেছেন এবং সেখানে চিঠিও লিখেছেন যাতে এই 2 উপজেলায় যে নার্সের সংকট সেটি যেন দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হয়। এবং একই সাথে আমরা সদর হসপিটালের কথা বলে যেটি জেনেছি যে যেহেতু সারা দেশের মানুষ পর্যটন এরিয়া হিসেবে সারা বছর কক্সবাজারে ছুটে আসেন, ফলে বিভিন্ন জায়গার ভেরিয়েন্টগুলো এখানে পাওয়া যাচ্ছে এবং এই সময়ে তারা বলছেন যে যত দ্রুত সম্ভব মানুষের মধ্যে যে মেলামেশার জায়গাটুকু একটুখানি যতটুকু সীমিত করা যায় এবং এই জট যেগুলো হয়ে থাকে সেই জটগুলো যাতে দ্রুত কমানো যায় সেই ব্যবস্থা যেন নেওয়া হয়, কারণ এটি যদি বেড়ে যায় তাহলে এটি সামাল দেওয়া অনেক বেশি কঠিন হবে বলে তারা মনে করছেন। সব মিলিয়ে বলা যায় যে এখানে এখন পর্যন্ত কিটের সংকট রয়েছে। তারা বলছেন যে কিটের জন্য তারা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন, সেখান থেকে দ্রুত তারা পেয়ে যাবেন। তবে পরীক্ষা যেই পরিমাণ অসুস্থ রোগী এখানে আসছেন যে সিনড্রোমগুলো নিয়ে সেই পরিমাণ আসলে পরীক্ষা করা হচ্ছে না এবং এখানে বিভিন্ন রোগীকে ফেরত পাঠানো হচ্ছে, ফলে এক ধরনের সংকট ইতিমধ্যে বিরাজ করছে। যদিও সিভিল সার্জনের তরফ থেকে বলা হচ্ছে যে 2-1 দিনের মধ্যে যেই সংকটটা দেখা দিয়েছে সেটিও সমাধান হবে এবং তারা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলো মোকাবেলা করতে পারবেন। নিহাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সবশেষ তথ্য জানানোর জন্য। আমরা আমাদের সহকর্মীর কাছে শুনছিলাম কক্সবাজারের পরিস্থিতি। একটা বিষয় সেটা হচ্ছে এই যে ঈদের টানা ছুটিতে বহু মানুষ নানা জায়গায় বেড়াতে গেছে। আমরা দেখেছি যে পর্যটন কেন্দ্রগুলোতে বহু মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়। এই যে মানুষের ভিড় বা এই মানুষ ছড়িয়ে পড়া, এই জায়গায় কি কোনো আশঙ্কার জায়গা কি আপনি মনে করেন যে আসলে এটার কারণে করোনা সংক্রমণের বিস্তারটা একটু? না, এটা হতে পারে। এটা যেহেতু মানুষ বিশেষ করে রাজধানী ঢাকা এবং বিশেষ করে শহরগুলো, বিভাগীয় শহরগুলো থেকে মানুষ গ্রামে গিয়েছেন, তো এই প্রেক্ষাপটে যারা যদি কোভিড ওখানে থাকে সেগুলো গ্রাম পর্যায়ে ছড়া যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরেও সরকার যে দীর্ঘদিন ছুটি দিয়েছে, ছুটির কারণে মানুষের মধ্যে যাওয়া আসা একটু স্মুথলি হয়েছে, সেটা সরকারকে মোবারকবাদ। তারপর আমরা সর্বক্ষেত্রে আমরা আমাদের উপজেলাগুলোতে আমরা নির্দেশনা দিয়েছি যখনই কোনো জ্বরের রোগী আসবে তাদের স্পেশালভাবে ভালো করে দেখা হয়, তাদেরকে হিস্ট্রি নেওয়া হয়, তাদের ভ্রমণ হিস্ট্রি নেওয়া হয় এবং তাদের যদি কোনো কিছু ইন্টারভেনশন করা দরকার হয় তাহলে তারা যাতে এটা পদক্ষেপ নিতে পারে আমরা সেজন্য তাদেরকে নির্দেশনা দিয়েছি। ডাক্তার রেজাউল করিম, এই যে উনি বলছিলেন যে সরকার তরফ থেকে নানা ধরনের নির্দেশনা আছে বা এখন আগামীকাল থেকে অফিস আদালত খুলবে, বহু মানুষ গ্রাম থেকে শহরে আসবে, এই ক্ষেত্রে আসলে যাতে সংক্রমণটা যাতে খুব বেশি না হয়, আপনি একজন চিকিৎসক হিসেবে আপনার পরামর্শ? জি, আমার আসলে এটা
পরামর্শ হচ্ছে, কারণ এখন তো এই যে মানুষ দীর্ঘদিন ছুটিতে থাকার কারণে মানুষ এবার বেশি পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের খুব ভিড় ছিল। আমরা দেখতেছি যে ঈদের পরে কিন্তু মানুষের জ্বর বেড়ে গেছে, জ্বর সর্দি কাশি বেড়ে গেছে, এবং হাসপাতালগুলোতে কিন্তু কোথাও সিট নেই। এখন চিটাঙের কোনো হাসপাতালে সিট নেই, সরকারি বলেন বেসরকারি বলেন, চতুর্দিকে রুগী প্রচণ্ড ভিড় এই রুগী। এখন আমাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে আমাদেরকে এখন আবার আগের মতো মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, প্রিভেন্টিভ মেজার নিতে হবে। আমরা যদি কোনো বিশেষ সমাগম যেগুলো এগুলো অ্যাভয়েড করতে হবে, জনসমাগম অ্যাভয়েড করতে, বাজারে গেলে আমরা মাস্ক পরিধান করতে হবে, এবং বিভিন্ন জায়গায় আমরা দীর্ঘক্ষণ এরকম বাজার এগুলোতে বেশিক্ষণ থাকা যাবে না। বিয়ে শাদিতে গেলে ওখানেও মাস্ক ব্যবহার করতে হবে, এবং বিয়ে শাদিতেও কম মানুষের আনাগোনা করতে হবে। বেশি মানুষ, যে আমাদের চিটাগাংতে বেশি মানুষের দাওয়াত দেয়, এটা একটা মানে একেবারে একটা রেওয়াজ হয়ে গেছে, বেশি মানুষ দাওয়াত দেয় এবং ওখানে বেশি মানুষের আনাগোনা, তখন এটা কোভিড ছড়ানোর জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমাদের এখন আগের মতো আমরা মাস্ক ব্যবহার করতে হবে, মসজিদে নামাজে গেলেও মাস্ক নিয়ে যেতে হবে, স্কুলে গেলেও মাস্ক নিতে হবে। স্কুলগুলো খুলতেছে, এটা কিন্তু বড় একটা স্কুলে কিন্তু মাস্ক নিতে হবে, মাস্ক পরিধান করতে, অফিস আদালতে সব মাস্ক ব্যবহার করলে, এবং এরপর আমরা যে আগে স্যানিটাইজার ইউজ করতে হবে ওইটা ব্যবহার করা। এরপরে আপনি হাসি কাশি দিলে আমরা যে আগের যেরকম আমরা হাতটা দিয়ে যেগুলো আমরা আগে শিখেছিল সবাই, ওইটা ব্যবহার করতে হবে। এবং যেভাবে হাত দিয়ে নাক মুখ এগুলো স্পর্শ করা যাবে না, আগে হাতটা ধুইতে হবে, একটু দোয়া করলে সাবান দিয়ে হাত পরিষ্কার করে তারপরে আমরা এগুলো ইউজ করব। সর্বোপরি আমাদেরকে এই যে সমাবেশ যেগুলা বেশি মানুষের সমাবেশ ওইগুলোতে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করলে, এবং মাস্কটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা ওই যে ওইটা কোভিডটা আমরা মোকাবেলা করতে পারবো। আদারওয়াইজ কিন্তু কোভিড ব্যাপকভাবে আবার ছড়ে যাবে, এটাই আর কি। নিশ্চয়ই ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে এই রোববারের পরে হয়তো স্কুলগুলো খোলা শুরু হবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সেই জায়গায় আপনারা সরকারের তরফ থেকে বা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে স্কুলগুলোর সাথে যোগাযোগ করা বা সচেতনতার জায়গাটা তৈরি করার জন্য আপনাদের কি কি উদ্যোগ? আমরা আমাদের এই কোভিড সংক্রমণ শুরু হওয়ার যে একটা প্রাদুর্ভাব শুরু হচ্ছিল, এর মাঝখানে আমরা আমাদের বিভাগীয় পর্যায়ে আমাদের বিভাগীয় পরিচালক, চট্টগ্রাম মেডিকেলের পরিচালক, তার বিআইটিআই এর পরিচালক, চট্টগ্রাম জেলা হাসপাতাল তত্ত্বাবধায়ক এবং আমি শিক্ষক সহ আমরা একান্ত বৈঠক করেছি। আজকেও আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা বৈঠক করেছি কোভিডকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা বেসরকারি ক্লিনিক মালিক সমিতি যারা আছেন টিএম সহ আমরা প্রথম দিকে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করে মিটিং করেছি, এবং সব জায়গায় আমরা আমাদের ডিসি মহোদয়কে আমি অবহিত করেছি, চট্টগ্রাম ডিসি মহোদয়কে আমি অবহিত করেছি, এবং যে জেলা শিক্ষা অফিসে যিনি আছেন ওনার মাধ্যমেও আমরা সর্বক্ষেত্রে আমরা সবাইকে সতর্ক করার জন্য অনুরোধ করেছি, যাতে মাস্ক পরিধান করে এবং যাতে হাত ধোয়া প্র্যাকটিস বেশি করে, এবং যে হ্যান্ড স্যানিটাইজার যেগুলো প্রিভেন্টিভ মেজার যেগুলো আছে সেগুলো নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন, আমাদের ডিসি মহোদয় সহ আমরা গত রাত্রে আমরা ডিসি মহোদয় আমরা অবহিত করেছি আমি, এবং জেলা অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে আমরা বিভাগীয় কমিশনার সহ সবাইকে আমরা অবহিত করেছি। আশা করি আমরা আগামী স্কুল খুললে এবং যে প্রতিষ্ঠান যদি খুলে তাহলে আমরা সেখানে আমরা আমাদের ডক্টর প্রতিনিধি আছে, আমাদের কিছু ডক্টর আছে স্কুলগুলোতে হেলথ এডুকেশন দেয়, আমরা ওদেরকে আমরা পাঠিয়ে আমরা ওদেরকে স্কুলগুলোতে আমরা সতর্ক করার জন্য আমরা চেষ্টা করব। নিশ্চয়ই আপনাদের দুইজনের সঙ্গে আমাদের আরো আলাপ হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম করোনার প্রস্তুতি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ATM রেজাউল করিম। দুজনকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে একটু যেতে চাই যে করোনা যখন হয় মানুষের এইটা বোঝার জন্য প্রথম পদক্ষেপ তো টেস্ট নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। আসলে আপনারা কয়টা পয়েন্টে টেস্ট করার মানুষের সুবিধা আছে বা খরচ কেমন পড়বে? ধন্যবাদ। কোভিডকে করার জন্য, ডায়াগনোস করার জন্য তো আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বলি, র্যাট, আর একটা হলো আরটিপিসিআর মেশিন দিয়ে আমরা টেস্ট করি। তো যেটা হলো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হলো দ্রুত, উইদিন 15 to 20 মিনিটসের ভিতরে একজন মানুষ
কোভিডে আক্রান্ত হয়েছে কিনা সেটা রেজাল্ট পেয়ে যাবে। এবং কিন্তু এটা একটু ফলস নেগেটিভ হতে পারে। এখন কনফার্ম করার জন্য আরটিপিসিআর হলো আরও অনেক উন্নত মানের মেশিন। সেখানে প্রায় মেশিনের মধ্যে প্রায় অনেকগুলো একসাথে 90টা মতো স্যাম্পল দিলে দেওয়া যায়। সেই মেশিন চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে, বিআইটিআইটিতে আছে, তারপরে এখানে মাওশির হসপিটাল আছে, তারপরে আমাদের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই সমস্ত এগুলোতে আছে। তো এই আমাদের প্রথমে আমরা আসলে আমাদের যে সিদ্ধান্ত যেগুলো হয়েছে আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ আমাদের সমন্বয় সভা যেটা হয়েছে আজকে, সেটা সিদ্ধান্ত হয়েছে যে প্রথমে যখন রোগীর সিমটম সাথে মিলবে, ডক্টর যখন ফ্লুকোনের ডক্টর যখন তাকে ডায়াগনোস করবে, সাসপেক্ট করবে তার কোভিড হয়েছে, তখন র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করাবে, এটা করাবে। এরপর এটা করার পর তাকে তো ট্রিটমেন্ট দিবে, তার এলিজিবল ট্রিটমেন্ট যেভাবে লাগে, তার আইসোলেশনে থাকা, তার ফিজিক্যাল ফিটনেস ধরে রাখা, বেশি করে তরজাতীয় খাবার খাওয়া এবং মাস্ক পরিধান করা, নিয়মিতভাবে তার শারীরিক যত্ন নেওয়া, এগুলো করবে। কিন্তু যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যদি ধরা না পড়ে, সাসপেক্টেড রোগী ধরা না পড়ে, তখন কিন্তু আমরা আরটিপিসিআরে যাব, এটা বলা হয়েছে। যেটা আরটিপিসিআরটা ব্যয়বহুল ডায়াগনোসিস, এই জন্য যাদেরকে সন্দেহজনক কিন্তু ওদের র্যাপিড টেস্টে নেগেটিভ আসছে, ওদেরকে আরটিপিসিআর করা হবে। তো আমাদের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে সেটা রিএজেন্ট চলে আসছে, ঢাকা থেকে পাঠিয়ে দিয়েছে। আগামীকাল থেকে পূর্ণ উদ্যমে কাজ শুরু হবে, আশা করি অসুবিধা হবে না আমাদের। পাশাপাশি আমরা জেনারেল হসপিটাল এবং প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এই টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, যেটা উইদিন 10 to 15 মিনিটসের ভিতরে, 15 to 20 মিনিটসের ভিতরে ডায়াগনোস করা যায়, ওইটা শুরু হয়ে যাবে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে, আমার ডিস্ট্রিক্টে সব জায়গায় শুরু হয়ে যাবে। এরপরে ওখানে যদি সেম কথা উপজেলাগুলোতে যদি র্যাপিড টেস্ট করার পরে, সাসপেক্ট করার পর যদি পজিটিভ না আসে, সে 21 স্যাম্পল আবার এখানে আমাদের চট্টগ্রামে পাঠিয়ে দিবে আরটিপিসিআর মেশিনে। সেটা চট্টগ্রাম মেডিকেলে পাঠাতে পারবে, তারপর ফৌজদারহাট বিআইটিতে পাঠাতে পারবে, আবার ভেটেরিনারি হসপিটালে পাঠাতে পারবে, আবার চিটাগাং ইউনিভার্সিটিতে পাঠাতে পারবে। আমরা একটা সমন্বয় করে দেবো, সমন্বয় করে দিয়ে কোথায় পাঠাবে, আমরা সকালে আমার সাথে কথা হচ্ছিল, আমাদের ইউচিএনপির মধ্যে সাথে কথা হচ্ছিল কীভাবে ওনারা পাঠাবে। আগে যেরকম সিস্টেম আমরা 2020 সালে কোভিড যেরকম আগে র্যাপিড টেস্ট আগে হতো না, আরটিপিসিআরও হইতো প্রথম দিকে। তো সেরকম করে আমরা একটা নির্দিষ্ট গাড়ি দেব, গাড়ি দিয়ে সেটা কয়েকটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই স্যাম্পলগুলো যে ওদের কালেক্টর যেগুলো আছে, স্যাম্পল কালেক্টর যেগুলো একসাথে নিয়ে এসে এক জায়গায় নিয়ে আসবে, ওখান থেকে টেস্ট করে আবার রেজাল্টগুলো আবার ওখানে পাঠিয়ে দেবে। এটা একটা চেন আছে। এটা মাঝখানে শুনছিলাম এই যে আরটিপিসিআর ল্যাবগুলোতে জনবল এবং কিটের সংকটের কথা শুনছিলাম, এটা আসলে কতটা মিটলো? এটা আসলে ওই মাঝখানে যেহেতু কোভিডের একটু বন্ধ হয়ে গেছিল, আরটিপিসিআর এর জন্য একটা প্রজেক্ট চালু ছিল আমাদের। এই প্রজেক্টটা মাঝখানে যেহেতু কোভিড পাওয়া যাচ্ছিল না, মাঝখানে এটা জনবল বন্ধ হয়ে গত বছর থেকে বন্ধ আছে এটা। তো এটা আবার আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওনারা সবাই বিভিন্ন জায়গায় চলে গেছেন, বিভিন্ন জায়গায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন উপজেলা চলে গেছেন। ওনাদেরকে আবার আমরা ডেপুটেশনে, আবার অনেকে আসার কথা হলো, আমার সাথে অনেকে যোগাযোগ করেছে, স্বেচ্ছাসেবী যারা ছিল গতবারের মতো। অনেকে বলছে না আমরা গত রেড ক্রিসেন্টে ছিলাম, আমরা স্বেচ্ছাসেবী ছিলাম, আমরা আসবো আপনাদের এখানে স্যাম্পল কালেকশন করার জন্য আমরা হেল্প করবো। গতবারে তো আপনি জানেন যে বিশাল একটা যে কোভিডের যে একটা বিশাল একটা জনগোষ্ঠী আক্রান্ত হয়েছিল, বেসরকারি পর্যায়ে বেসরকারি যদি জনগণ এগিয়ে না আসতো তাহলে অনেক মেচাকার অবস্থা হয়ে যেত। বিভিন্ন সংগঠন, বিভিন্ন দাতব্য সংগঠন, বিভিন্ন ধরনের আলমানা হিল একটা আছে, তারপরে আঞ্জুমান মহিদুল ইসলাম, এই সমস্ত সংগঠনগুলো এগিয়ে আসছিলেন। ওদের পক্ষ থেকে স্যাম্পল কালেকশন করেছে, সহায়তা করেছে, লাশ দাফন করতে সহায়তা করেছে। ওরাও আমাদের সাথে যোগাযোগ করতেছে, ওরাও আমরা বলেছি আসেন আপনারা আমাদের সমন্বয় করেন, আপনারা যদি আমাদেরকে সাথে থাকেন আমরা আপনাদেরকে ওয়েলকাম। নিশ্চয়ই। আমরা একটু ডাক্তার এটিএম রেজাউল করিম আপনার কাছে যেতে চাই। সরকারি পর্যায়ে তো উনি বলছিলেন যে বেসরকারি পর্যায়ে এই জায়গাটাতে আসলে আপনাদের কি প্রস্তুতি বা কি কার্যক্রম? জি ধন্যবাদ। বেসরকারি পর্যায়ে আমাদের চট্টগ্রামে অনেকগুলো হাসপাতালে আরটিপিসিআর টেস্ট হচ্ছে। আমাদেরও যখন একটা রোগী আসে তখন সব হাসপাতালে এই যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা আমরা করাচ্ছি। র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা মোটামুটি সব ম্যাক্সিমাম হাসপাতালে গভর্নমেন্ট অনুমোদন আছে, এটা কিন্তু গভর্নমেন্ট অনুমোদন আছে এবং এটার রেটও অনেক কম। এটা গভর্নমেন্টের রেটে ফিক্সড করা, এটা সম্ভবত 500 কি 700 এরকম ফিক্সড করা। এটাতে এই
উইদিন 10-15 মিনিটসের মধ্যে এটা রেজাল্ট চলে আসে। এখন যদি রেজাল্ট চলে আসে পজিটিভ হলে তারপর আমরা রোগীটার আইসোলেশন দিয়ে এটাকে আমরা আরটিপিসিআর করাই এবং ম্যাক্সিমাম এখন যে সমস্ত হাসপাতালগুলোতে আরটিপিসিআর হচ্ছে এগুলোতে আবার অনেকদিন বন্ধ থাকার পরে অনেকদিন তো আসলে ছিল না, তখন এটা অনেকটা বন্ধ ছিল এবং ওই ম্যান পাওয়ারগুলো অন্যদিকে চলে গেছে এবং মেশিনগুলো অন্য কাজে ব্যবহার হয়েছে। এখন যেহেতু কোভিড আসার পরে আবার সবাই রিসাফেলিং করতেছে, আমরা যেমন আজকে আমরা পার্ক বিতে আমরা একটা রিসাফেলিং করতেছি, আমাদের সবকিছু আবার আগের মতো সবকিছু রিসাফেলিং করে আবার কোভিডটা যাতে মানে কোভিড যদি আসার পরে রোগী যাতে কোনোভাবেই আমাদের এখান থেকে ফেরত না যায়, হয়তো রোগী যাতে কোনো রকমেই রোগী হয়রানি না হয়, রোগী যাতে এখানে এসে এন্টারটেনমেন্ট পায় একটা কোভিড রোগী আসলে, ওই জন্য সব ক্লিনিকগুলো আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে রোগীরা আসলেই যাতে ঠিকমতো এন্টারটেনমেন্ট পায় এবং রোগী যাতে যার যেটা টেস্ট হবে, ভর্তি লাগলে ভর্তি হবে এবং তার যে যথাযথ চিকিৎসা যাতে ওই রোগীটা মানে পায়, এটা আমরা সব ক্লিনিকগুলো ব্যবস্থা করতেছি এখন। আরেকটা বিষয়, এই যে আমরা গতবার কোভিডের সময় যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে বেসরকারি পর্যায়ে যে হাসপাতালগুলো আছে সেগুলোতে করোনা টেস্টের ক্ষেত্রে খরচ বেশি, এই অভিযোগটা তখন গতবার উঠেছিল। এইটা নিয়ে একটু জানতে চাই আসলে। না, এটা আসলে টেস্টে তো খরচ সরকার নির্ধারিত, এটা আপনার সরকার অনেকগুলো টেস্ট প্রায় 12টা কি 13টা টেস্ট যেগুলো কোভিড রিলেটেড এগুলা গভর্নমেন্ট রেট ঠিক করে দিয়েছে। এখানে আপনি আমার মানে করার কোনো সুযোগ নেই, বেশি নেওয়ার সুযোগ নেই। কিন্তু এমনি এই টেস্টগুলো কিন্তু গভর্নমেন্ট যেটা নির্ধারণ করেছে এগুলো কিন্তু যারা রিয়েজেন্ট দেয় ওরা কিন্তু এই 6 মাসের মধ্যে প্রায় এই 2 বছরের প্রায় 6 বারের মতো রেট বাড়াইছে, রিয়েজেন্টের রেট বাড়াইছে। কিন্তু কোনো ক্লিনিক কিন্তু ওই রেট বাড়াইতে পারে নাই, এটা গভর্নমেন্ট নির্ধারিত, আপনি এটা পারবে না। কারণ এটা তো এইগুলা যদি আবার কোথাও যেমন সিভিল সার্ভিস যদি এটা ইয়াদের কমপ্লেন করে অথবা সরকারের কোনো উদ্যোক্তা কর্তৃপক্ষকে কমপ্লেন করে তো সাথে সাথে ও সরকারি সংস্থা এসে লেবের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এই জন্য এটা কেউ অভিযোগ করলে যদি অভিযোগ করে তাহলে অবশ্যই এটা অভিযোগের ডকুমেন্টারি গভর্নমেন্ট অথরিটিকে জানাতে হবে। যেমন আমাদের সরকারি সিভিল সার্জন অফিস আছে, আরো বিভাগের স্বাস্থ্য পরিচালক আছে, এখানে সরকারি যত এজেন্সি আছে। না, এটা মানে গতবার এই ধরনের অভিযোগ করেছিল, মানে এইটা যাতে এবার না হয় সেজন্য আপনারা। আমি বলতেছি এটা অভিযোগ করার মানে এটা করার সুযোগ নেই, কারণ এটা তো গভর্নমেন্ট নির্ধারিত করেছে, রেটগুলো সরকার নির্ধারণ করেছে। এটা আমাদের পক্ষে কোনো এটা রেট চেঞ্জ করার কোনো সুযোগ নেই। সবাই কিন্তু তাদের সফটওয়্যার এগুলো এভাবেই করে ইনপুট দিছে, সফটওয়্যারও এটা বেশি নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ রেটগুলো তো সফটওয়্যারে একবার যেটি ইনপুট করে এটা বেশি আর নিতে পারবে না, কম নিতে পারবে, বেশি নিতে পারবে না। এই জন্য গভর্নমেন্ট যদি কেউ যদি এটা অভিযোগ করে তাহলে অবশ্যই এটা ডকুমেন্টারি এটা সরকারের এজেন্সিগুলোতে জানাইলে সরকার এজেন্সি ওই ক্লিনিকের বিরুদ্ধে অ্যাকশন নেবে যদি করে থাকে। যদি নিলে অবশ্যই আমার মনে হয় এটা এজেন্সিকে জানানো দরকার, কারণ এটা যদি কেউ অসাধু কেউ করে থাকে তো এটা ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। এইভাবে তো আমরা তো কোনো পাবলিকে তো এরকম কিছু প্রতারণা করা যাবে না। নিশ্চয়ই ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী, এই জায়গাটা আসলে মনিটরিং এর জন্য স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আসলে আপনাদের কি উদ্যোগ? আমরা আমাদের একটা পলিসি, এখন আমাদের একটা পলিসি, সরকারের পলিসি হলো আমরা কোন ধরনের হার্টলাইনগুলোতে আমরা একটু বুঝিয়ে শুনিয়ে চেষ্টা করি সংশোধন করার জন্য। আমাদের এখানে যেমন অনেক ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ আসে, অনেক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ আসে, ল্যাবের বিরুদ্ধে অভিযোগ আসে। আমরা প্রাথমিক পর্যায়ে আমরা আসার পরে 5 আগস্টের পর আমরা ক্লিনিক মালিক সমিতিকে আমরা আহ্বান করেছি, আমরা বৈঠক করেছি ওদের সাথে। ওনাদের কি সরকার কি চায়, সরকারের কি পরিবর্তন করা দরকার, ওনাদের কি পরিবর্তন করা দরকার, কিভাবে করলে জনগণ উপকৃত হবে এবং সেবার মানটা কি বৃদ্ধি করা যাবে, হ্যাঁ, এবং ওয়ান স্টপ সার্ভিস কিভাবে দেওয়া যায় জনগণকে, মানুষ যদি হয়রানি কম হয়, সেইভাবে আমরা ওনাদের মতামতগুলো আমরা শুনেছি এবং আমাদের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি, সেটা অব্যাহত আছে। আমি ক্লিনিক মালিক সমিতির যে টিমতুল ভাই আছেন, ওনাদের সভাপতি সহ ক্লিনিকের চট্টগ্রামে বড় বড় যে ক্লিনিকগুলো আছে, শেভরন, সিএসসিআর, পার্ক ভিউ, ল্যাবেট, সবার মালিকদের নিয়ে আমি মিটিং করেছি এবং যে গালফের যে টেস্টগুলো, গালফের যে সার্টিফিকেট দেওয়া হয়, যে ল্যাব যেগুলো আছে আগ্রাবাদ কেন্দ্রিক বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে হেলথ সার্টিফিকেট দেওয়া হয়, ওদেরকে নিয়ে আমরা বৈঠক করেছি। বৈঠক করে আমরা ওদেরকে বলেছি আপনারা কোনো ধরনের অনৈতিক কাজ করা যাবে না, সরকারের পক্ষ থেকে যা নির্ধারিত করা আছে সেই নিয়মে চলতে হবে এবং আমরা ওদেরকে কাউন্সিলিং করেছি। যদি আপনারা এর ভিতরে আপনাদের সংশোধন বা আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা হাটলাইনে যাবো, আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো আমরা। নিশ্চয়ই ডাক্তার রেজাউল করিম, এই যে আমরা গতবার যেটা দেখেছিলাম যে সরকারি হাসপাতালগুলোর বাইরে আসলে বেসরকারি হাসপাতালগুলো অনেক বড় ভূমিকা ছিল এই কোভিড চিকিৎসার ক্ষেত্রে। এবার যেহেতু এখন ধীরে ধীরে হয়তো সংক্রমণ শুরু হচ্ছে,
আপনারা এই পরিস্থিতি মোকাবেলায় আসলে সরকারের তরফ থেকে বা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আসলে কি ধরনের সহায়তা চাচ্ছেন? আমরা আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেহেতু এটা একটা যদি হয় এটা একটা বড় দুর্যোগ, এটা জাতীয় দুর্যোগ, এখানে সরকারি বেসরকার উভয় পক্ষকেই মানে এগিয়ে আসতে হবে, নাহলে এটা কিন্তু কোনো মতেই এটা মোকাবেলা করা সম্ভব না। এখন আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের যেটা এই যে সহযোগিতা সেটা হচ্ছে ওনারা যে রিয়েজেন্টগুলা যেগুলো এগুলো যদি আমাদেরকে একটু যদি কম ইয়েতে সাপ্লাই করে, এগুলো যদি ব্যাড মকুব করে, ট্যাক্স মকুব করে, এগুলো সরকার যদি করে তাহলে কিন্তু ক্লিনিং মালিকগুলার যে কোভিডের যে সমস্ত অ্যাক্সেসরিগুলো আছে এগুলো এখন দেখা যাচ্ছে যে এগুলোর দাম বেড়ে যাচ্ছে। আপনি এখন মাস্কের দাম এখন দেখবেন যে এই যে মানে এটা কোভিডের নাম ঘোষণার সাথে সাথে কিন্তু রেট অনেক বেড়ে যাচ্ছে। এগুলো বাজারে যারা অসাধু ব্যবসায়ী এরা কিন্তু এগুলা আপনার এগুলা নিয়ন্ত্রণ করে ফেলতেছে। এটা আজকে আমি অর্ডার দেওয়া যদি বসে দেখি যে এটা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। এই জন্য আমি সরকারের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে সরকারকে এগুলা যাতে নিয়ন্ত্রণ করে। সরকার প্রাইভেট হাসপাতালগুলোতে এই সমস্ত যেগুলা রিয়েজেন্টগুলা যেগুলো কোভিড অ্যাক্সেসরি এগুলো যাতে আমরা যাতে স্বল্প মূল্যে পাই এবং এগুলো ট্যাক্স যদি মকুব করে, ব্যাড মকুব করে, তাহলে কিন্তু আমরা স্বল্প মূল্য পাইলে জনগণকে আমরা তাতে করে স্বল্প খরচে চিকিৎসা দেওয়া যাবে। এখন যখন আমরা বেশি দামে কিনি তখন আমরা বেশি দামে কিনতে গেলে তখন আমাদের বেশি দামে ক্লিনিকগুলো নিতে হয়। তখন মানুষ মনে করে যে ক্লিনিকগুলো বেশি দামে ব্যবসা করতেছে, তখন জনগণের সাথে এই ক্লিনিকের সাথে একটা এই যে ভুল বুঝাবুঝি হয়, তখন এগুলা নিয়ে তখন একটু ভুল বুঝাবুঝি হয়। এইটাই সরকার যদি এখানে এগিয়ে আসে তাহলে আমি মনে হয় ক্লিনিকগুলো রোগী ভালো সেবা দিতে পারবে এবং আমাদের দেশের জনগণও উপকৃত হবে। নিশ্চয়ই আপনাদের সঙ্গে আরো আলোচনা হবে। আমি একটু রাঙ্গামাটির পরিস্থিতি জানিয়ে আসতে চাই। দর্শক, আমাদের সঙ্গে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? একটু রাঙ্গামাটির প্রস্তুতি কেমন সেটা একটু জানতে চাই। আপনাদের কথা শুনছিলাম আসলে যেরকম চট্টগ্রামে যে প্রস্তুতির কথা বলা হচ্ছিল, রাঙামাটির আমি কথা বলেছিলাম রাঙামাটি সিভিল সার্জন নয়ন কৃষ্ণের সাথে। আর তিনি যেটি আসলে সার্বিক পরিস্থিতি যেটি বলছিলেন যে গত 20 সালে যখন রাঙামাটিতে সারা বাংলাদেশে করোনা মহামারী হয়, সবশেষ জেলা হিসেবে করোনা শনাক্ত হয়েছিল রাঙামাটিতে। এখানকার ভৌগোলিক পরিস্থিতি এবং সবকিছু মিলে মানুষের যোগাযোগ ব্যবস্থার একটি পথ থাকাতে মানুষকে আটকানো গিয়েছে বলে তখনকার আসলে করোনা সংক্রমণ রোধ করা অনেকখানি সম্ভব হয়েছিল। যেহেতু এখনো ঈদের মৌসুম চলছে, মানুষ এখনো নানামুখী জায়গা থেকে রাঙামাটিতে প্রবেশ করবে, এই জায়গাটা একটি বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি। তিনি বলছেন সবাই যখন রাঙামাটি প্রবেশ করবে, করোনা সংক্রমণ নিয়ে অনেকে যদি প্রবেশ করে থাকেন, এটা আসলে খুবই ঝুঁকি হয়ে যাবে। এই সময়টাতে আসলে করোনার মানুষকে সচেতনতা ছাড়া বিকল্প কোনো মাধ্যম নেই। এছাড়া রাঙামাটি হাসপাতালগুলোতে যে করোনার যে প্রতিরোধ ব্যবস্থা সেটি যেটি জানিয়েছেন, রাঙামাটির 10টি উপজেলা রয়েছে, রাঙামাটি জেলার হাসপাতাল সহ সব প্রতিটি উপজেলার র্যাপিড টেস্ট কিটগুলো এখনো পর্যন্ত ব্যাপক মজুদ থাকার কথা তিনি বলছেন। কিন্তু আরটিআই যে মেশিন বা পিসিআর মেশিনের যেভাবে পরীক্ষা একটি আছে রাঙামাটি জেলায়, কিন্তু সেটি আসলে ব্যয়বহুল। সেখানে পরীক্ষা করার মতো তাদেরকে এখনো মতো কিট এখনো সরকার থেকে পাওয়া যায়নি এবং তিনি মনে করছেন যে খুব শীঘ্রই সেই র্যাপিড টেস্টে বা আরটিপিসিআর যে পরীক্ষা কেন্দ্রে যে স্যাম্পল সেটি পাওয়া যাবে। এবং তিনি যেটা বলছেন যে র্যাপিড টেস্টের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে রোগ নির্ণয় করা যাচ্ছে। এখন পর্যন্ত রাঙামাটি জেনারেল হাসপাতালে যেসব রোগীরা সর্দি কাশি সহ নানা উপসর্গ নিয়ে যারা ডাক্তার দেখাতে যাচ্ছেন, তাদের জন্য আলাদা বহির্বিভাগে একটি ইউনিট করা হয়েছে, তাদেরকে সেখানে টেস্ট করানো হবে। কিন্তু এখন পর্যন্ত মানুষের মধ্যে সেই ধরনের পরীক্ষা করার যে উৎসাহ বা এই ধরনের কিছু এখন পর্যন্ত দেখতে পাচ্ছে না। অনেক ডাক্তারই আসলে জোর করে রোগীদেরকে সেই ধরনের পরীক্ষা করাচ্ছেন বলে তারা জানিয়েছেন। এখন পর্যন্ত প্রায় গত 5 দিনে যে বলছেন 7 জন মানুষকে পরীক্ষা করিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের করোনার রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়নি। তিনি যেটি বড় চ্যালেঞ্জ মনে করছেন সেটি হচ্ছে ঈদের পরে নানা জেলা থেকে মানুষ রাঙামাটিতে কর্মজীবী যারা মানুষ বাড়িতে গিয়েছেন তারা ফিরবেন। এই যে ফেরাটা, এই ফেরার মানুষ যদি ফিরেন তারপর কোনো যদি সংক্রমণ হন, এটি আসলে একটা বড় চ্যালেঞ্জ মনে করছেন। যেহেতু রাঙামাটি মানুষগুলো ঘনবসতি কম, মানুষের এবং পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানকার স্থানীয়রা কিন্তু যখনই করোনার মতন সংক্রমণ বেড়ে যায় তারা নিজ এলাকায় লকডাউন করে রাখেন। তারা ঘর থেকে বের হন না এবং এলাকা ভিত্তিক লকডাউন থাকে। এই নানা কারণে আসলে রাঙামাটিতে সংক্রমণ হার গত 20 সালে যখন হয়েছে তখনও অনেকটাই কম ছিল। কিন্তু মানুষের সচেতনতাকে বেশি জোরালো ভূমিকা হিসেবে দেখছেন সিভিল সার্জন বলছেন। মানুষ যতক্ষণ সচেতন না হবেন আসলে সেই সময়তে আসলে এই করোনা সংক্রমণ ঠেকানো আসলে কঠিন হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা অথবা মাস্ক পরিধান করা। এখনো যেসব মানুষজন পথে ঘুরছে বা হাসপাতাল এলাকায় ঘুরছে তারা কিন্তু এখন সচেতন না। এই সচেতনতার উপরে জোর দিচ্ছেন এখানকার সিভিল সার্জন নয়ন কৃষ্ণ। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ।
জিয়াউল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে রাঙ্গামাটির সবশেষ তথ্য জানানোর জন্য। দর্শক, আমরা আরো একটা বিরতিতে যাব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম করোনা পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি আবারও একটু আলোচনায় ফিরতে চাই। আমরা জেলা সিভিল সার্জনের কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে হয়তো যখন করোনা রোগী যখন জটিল পর্যায়ে, তখন হয়তো আইসিইউর প্রয়োজন হয়, কিন্তু তার আগে তো আইসিইউর প্রয়োজন হচ্ছে না। আমরা যতটুকু দেখলাম যে জেনারেল হাসপাতালে গতবার যে আইসিইউ বেডগুলো করা হয়েছিল যে ইয়ের জন্য, ওইখানে ভেন্টিলেশনের সমস্যা বা জনবলের সমস্যা, এই ধরনের নানা সমস্যার কথা বলা হচ্ছে। এটা আসলে বা ওভারঅল মিলে যে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউর সুবিধা নিশ্চিত করার জন্য আপনারা কি করছেন? আসলে ওই জেনারেল হসপিটালে যে আইসিইউ 18টা বেড আছে, আপনার প্রথমে তো আপনি অবগত হয়েছেন যে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে কোভিডের জন্য ডেডিকেট করা হয়েছে এবং এখানে 18টা বেড আছে। 18টা বেডকে ওখানে যে আগের পিরিয়ডে সম্পূর্ণটা আসলে কোভিডের জন্য ইয়ে ছিল, ডেডিকেটেড ছিল। ওখানে সব রোগী ভর্তি ছিল, মেশিনপত্র সবগুলো ছিল, জনবলও ছিল। কিন্তু ইত্যবসরে দীর্ঘদিন আসলে এখানে এগুলা মেনটেন্যান্স না হওয়াতে আমাদের একটু অসুবিধা হয়েছে। জনবলও যারা অ্যাটাচমেন্টে ছিল, দীর্ঘদিন অ্যাটাচমেন্টে ছিল, ওখানে কার্যক্রম না থাকাতে ওনারাও শুধু শুধু বসেছিল এরকম বা মনে করা হয়েছিল। সরকার অ্যাটাচমেন্ট বাতিল করে দিয়ে ওরা উপজেলা চলে গেছে অনেকে। তো যে কোভিড আবার একটু ফেরত আসাতে কোভিড আবার যে একটা সংক্রমণের হার ঊর্ধ্বগতি হচ্ছে, সেজন্য চট্টগ্রাম জেনারেল হসপিটালের সবগুলো আইসিইউ বেডকে ফাংশনিং করার জন্য মিনিস্ট্রির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং ওখানে যে ভেন্টিলেটর শর্ট ছিল, ওখানে সেন্ট্রাল অক্সিজেন আছে, এখানে হাইফ্লো কেমন আছে, তারপর অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, এগুলো সব আছে, এক্সেসরিজ সবগুলো আছে। কিন্তু ভেন্টিলেটরের যে সমস্যা ছিল সেগুলা নিয়মিত আমাদের যে প্রতিষ্ঠান আছে, যে হাইটেক যে ইনস্ট্রুমেন্টগুলো রিপেয়ার করা হয় অথবা সংযোজন করা হয়, নিয়মিতকে আমরা অবহিত করেছি। ওনারা টাইম দিয়েছেন, এই সপ্তাহের ভিতরে ওনারা এসে ওইগুলো ঠিক করে দিবেন। আর যদি না হয়, নতুনভাবে আমরা মিনিস্ট্রি থেকে আমাদের সিএমএসডি বলে সেন্ট্রাল মেডিকেল স্টোর যেটা আছে, সেখান থেকে আমরা পেয়ে যাব। এবং সবচেয়ে আসার কথা হলো, আমাদের ওখানে যে একজন রোগী ভর্তি, একজন বয়স্ক রোগী ভর্তি আছে, ওনার কথা চিন্তা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ আজকে একটা ভেন্টিলেটরকে ওখান থেকে মানে লোন হিসেবে দিয়ে ওটাকে ইমার্জেন্সি যাতে কোনো প্রবলেম না হয় সেটা করা হয়েছে। আজকে চট্টগ্রাম মেডিকেলের পক্ষ থেকে একটা ভেন্টিলেটর বা একটা আইসিইউ বেডকে ফুল ফাংশনিং করে রাখা হয়েছে। এই জন্য আমরা চেষ্টায় আছি। আমাদের তত্ত্বাবধায়ক যিনি আছেন উনিও অত্যন্ত সচেতন। আমাদের বিভাগীয় পরিচালক সহ আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় আমাদেরকে নিয়ে ঈদের আগের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন 3বার জুম মিটিং করেছেন। উনি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়, আপনি জানেন উনি চট্টগ্রামের সন্তান। উনি কোভিড নিয়ে অত্যন্ত সচেতন। আমাদেরকে উনি যথেষ্ট পরামর্শ দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন যাতে প্রত্যেকটা বেডকে ফাংশনিং করা হয়, কোনো মানুষ যাতে এখানে সেবা বঞ্চিত না হয়, কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয়। নিশ্চয়ই আমরা একটু খাগড়াছড়ির পরিস্থিতি দেখে এসে আপনাদের সঙ্গে আবার আলোচনা করব। দর্শক, আমরা যেতে চাই খাগড়াছড়িতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসসাফা মানিক। আমরা এর আগে রাঙ্গামাটি এবং কক্সবাজারের পরিস্থিতি জানছিলাম। আপনি একটু বলুন যে খাগড়াছড়িতে করোনা মোকাবেলায় কি প্রস্তুতি? স্বাস্থ্য বিভাগের প্রধান রয়েছেন দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার সাহেব, তার সাথে কথা বলেছে। তিনি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো রয়েছে সেখানে কিন্তু করোনার কোনো ধরনের রোগী এখনো চিকিৎসার জন্য আসেনি বলে আমাদেরকে জানিয়েছেন তিনি। এবং তার পাশাপাশি আমরা জানতে চেয়েছিলাম যে করোনা শনাক্তের জন্য যেসব সামগ্রী প্রয়োজন, চিকিৎসা সামগ্রী, সেই সব রয়েছে কিনা। তিনি আমাদেরকে জানিয়েছেন যে করোনা শনাক্তের জন্য যে কিট প্রয়োজন, সেই কিট কিন্তু এখনো খাগড়াছড়ি জেলায় নেই তিনি জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন এই কিট পাওয়ার জন্য তিনি স্বাস্থ্য বিভাগকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে তিনি লিখিতভাবে জানিয়েছেন। আশা করা যাচ্ছে এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু কিট পাওয়া যাবে। এবং এর পাশাপাশি চিকিৎসার জন্য অন্যান্য যেসব সামগ্রী প্রয়োজন
প্রয়োজন ওষুধ কিংবা অক্সিজেন তার পর্যাপ্ত পরিমাণ রয়েছে বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতাল যেটি 250 শয্যা বিশিষ্ট, সেখানে কিন্তু করোনার চিকিৎসার জন্য কিন্তু তারা একটি ওয়ার্ড চালু রেখেছে এবং এই ওয়ার্ডে যদি কোনো রোগী পাওয়া যায়, অর্থাৎ জেলা সদর কিংবা অন্যান্য উপজেলা যদি কোনো ধরনের রোগী শনাক্ত হয় কিংবা কোনো রোগী যদি পাওয়া যায়, তাদের কিন্তু এখানে এসে চিকিৎসার জন্য যেই কার্যক্রম করা দরকার সেটি তারা প্রস্তুতি রেখেছে বলে জানিয়েছেন। এবং আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ নাগাদ অথবা এই সপ্তাহে যদি করোনার শনাক্তের জন্য যে প্রয়োজনীয় কিট প্রয়োজন সেটি যদি চলে আসে, তাহলে এই সপ্তাহ থেকে তারা এই কার্যক্রম আরো দ্রুত গতিতে চালু প্রয়োজন সেটি যদি চলে আসে, তাহলে এই সপ্তাহ থেকে তারা এই কার্যক্রম আরো দ্রুত গতিতে চালু করতে পারবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এর পাশাপাশি তারা পথসভা কিংবা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে, যেহেতু সংক্রমণ রোধের জন্য জনসচেতনতা সবচেয়ে বড় প্রয়োজন, তারা এই দিক থেকেও এগিয়ে আগাচ্ছে বলে আমাদের জানিয়েছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে করোনা মোকাবেলার জন্য প্রস্তুতির খবরাখবর। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিভিন্ন তথ্য জানানোর জন্য। আমরা আবারও একটু আলোচনায় ফিরতে চাই। আমরা ডাক্তার এটিএম রেজাউল করিম আপনার কাছে যেতে চাই। উনি বলছিলেন যে সরকারি পর্যায়ে আইসিইউর সুবিধা বা মানে জটিল রোগীদের চিকিৎসা দেওয়ার যে সুবিধাটুকু, এইটুকু বেসরকারি পর্যায়ের চিত্রটা নিয়ে একটু জানতে চাই। জি ধন্যবাদ। বেসরকারি পর্যায়ে আমাদের তো বিভিন্ন বেসরকারি ক্লিনিকগুলোতে আইসিইউ আছে এবং আমরা তো গতবার আমাদের যে পারভি হাসপাতালকে গভর্নমেন্ট প্রথম দিকে আমাদের আইসিইউকে ডেডিকেটেড কোভিড আইসিইউ হিসেবে ডিক্লেয়ার দেয়। তো এবার কিন্তু আমাদের যেহেতু না আসলেও আমরা অলরেডি প্রস্তুত আছি, যদি এরকম রোগী আসে তাইলে আমাদের ওই যে আইসিইউ আমরা প্রস্তুত আছে এবং প্রয়োজন হলে আমাদের আবার কোভিড ডেডিকেটেড আইসিইউ করা যাবে। তো এখানে আসলে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের খুব প্রয়োজন আমাদের। যেমন আমাদের হাসপাতালে এখন সেন্ট্রাল অক্সিজেন এরকম প্রায় 2টা বড় বড় আমরা প্ল্যান নিছি, অক্সিজেনের কোনো স্বল্পতা হবে না। আর আগে যেরকম সিলিন্ডার, এখন সিলিন্ডারের প্রয়োজন হবে না। অধিকাংশ হাসপাতাল এখন চট্টগ্রামের প্রাইভেট হাসপাতালগুলো এই কোভিডের পরে সবাই প্রায় অক্সিজেন হাসপাতাল, ম্যাক্সিমাম হাসপাতালে কিন্তু সেন্ট্রাল অক্সিজেন এই প্ল্যান বসাই দিছে সবাই এখন সেন্ট্রাল অক্সিজেন, যার কারণে এখন আগের মধ্যে সিলিন্ডার যে দূরে এগুলো তেমন প্রয়োজন হবে না। আর সবচেয়ে বেশি প্রয়োজন আসলে এই যে আইসিইউর মধ্যে ভেন্টিলেটর চেয়েও আগে যে হাই ফ্লো বলতো, এখন এটা সিপেপ বাইপেপ বলি আমরা, সিপেপ বাইপেপ ওগুলো সবচেয়ে বেশি প্রয়োজন। ওই সিপেপ বাইপেপ এই অধিকাংশ রোগীকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। হাই ফ্লো যেগুলো এগুলো 100% অক্সিজেন যেগুলো, এগুলো সিপেপ বাইপেপ দিয়ে এগুলো মানে হচ্ছে আমার মনে অধিকাংশ প্রাইভেট হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণের এই মেশিনগুলো আছে এবং ম্যাক্সিমাম হাসপাতালের এখন আইসিইউ অলরেডি ডেডিকেটেড আছে এবং যদি রোগী আসে সবাই কিন্তু প্রস্তুত আছে এই আইসিইউতে সেবা দেওয়ার জন্য। নিশ্চয়ই। আমরা ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি এই যে অক্সিজেনের কথা বলছিলেন, আমরা এর আগে যখন কোভিড খুব ব্যাপকভাবে যখন সংক্রমণ হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে অক্সিজেন সংকট, নানা জায়গায় অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এই জায়গাটা নিয়ে আসলে আপনারা এবার বিশেষভাবে কিভাবে নজর দিচ্ছেন? ধন্যবাদ। গতবার যেটা হয়েছিল আসলে তো হঠাৎ করে একটা ক্রাইসিস শুরু হয়ে গেছিল এবং হঠাৎ করে রোগী বেড়ে গেছিল। বেড়ে যাওয়াতে মানুষের মধ্যে অক্সিজেনের চাহিদাটা অত্যন্ত ব্যাপক হারে বেড়ে গেছিল। প্রত্যেকে সিলিন্ডার নিয়ে বাসা বাড়ি সবাই স্টক করা শুরু করছিল। এটা একটা এর কারণে একটা ক্রাইসিস শুরু হয়েছিল এবং এর কারণেই ওই গতবারের ক্রাইসিসের কারণে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সকে অক্সিজেনের প্ল্যান বসানো হয়েছে উপজেলা ভিত্তিক। আপনি জেনে থাকবেন এবং সরকারও কোভিডের মাঝখানে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে একটা অক্সিজেন প্ল্যান বসিয়ে দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে সেখানে বড় বড় প্রায় 60 লিটার বা 100 লিটারের অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। অনেক প্রায় 10 to 12 এরকম সিলিন্ডার দেওয়া হয়েছে এবং অক্সিজেনের যে পোর্ট আছে যেগুলো প্রত্যেকটি বেডে বেডে স্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সকে যথেষ্ট সিলিন্ডার সাপ্লাই করা হয়েছে। আমি জেনে অবাক হবেন, আমাদের এখন প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে মোর দেন 60 সিলিন্ডার আছে সেক্ষেত্রে। এবং এই পর্যায়ে আসলে আমাদের ওইরকমভাবে ঘাবড়ানোর কিছু নাই এবং প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রত্যেকটা বেসরকারি ক্লিনিক সহ আমাদের জেনারেল হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং এই সমস্ত হসপিটালগুলোতে হাই ফ্লো একদম 50 লিটার দেওয়া যায় একটা অক্সিজেন, 60 লিটার দেওয়া যায়, এরকম করে দেওয়া যায় এবং সিপা বাইপাপের যে মেশিনগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল করা আছে। এবং সবচেয়ে বড় খুশির খবর হলো
গত কোভিড মোকাবেলা করা আমরা সবাই তো এখন মানে ইয়ে হয়ে গেছি, অভিজ্ঞতা অর্জন করেছেন, এক্সপেরিয়েন্স হয়ে গেছে সবাই। এই জন্য অল্পতে আসলে আমরা সবাই কাজে ঝাঁপিয়ে পড়বে, সবার মধ্যে আগ্রহ উদ্দীপনা। এইবারে জনগণ, আমাদের স্বাস্থ্যকর্মীরাও ওই রকম ভাবে মনোবল হারাচ্ছে না। সবাই আমরা দেখেছি গতবারে আমরা স্বাস্থ্যকর্মীরা মনোবল হারিয়ে ফেলছিলেন, এবারে কিন্তু সেটা নাই। স্বাস্থ্যকর্মীরা এবারে মনোবল হারাচ্ছে না, যেহেতু সবাই ভ্যাকসিন দেওয়া আছে। এবং যদি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সবাই সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এখন কি মানে নতুন করে আবার ভ্যাকসিন দেওয়ার কি কোনো পরিকল্পনা কি আপনাদের আছে, না কেউ আসলেই আমরা ভ্যাকসিন দেবো এরকম? আমরা বলেছি ভ্যাকসিন আমাদের কাছে আমাদের চট্টগ্রাম জেলার মধ্যে প্রায় 80,000 ফাইজার ভ্যাকসিন এখন সংরক্ষণ করা আছে। বলা হচ্ছে, গাইডলাইনে বলা হচ্ছে যে যারা বিগত 1 বছরে ভ্যাকসিন দেয় নাই অথবা 6 মাসে ভ্যাকসিন দেয় নাই এবং যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার আছে, কিডনি ডায়ালিসিস করে অথবা হার্টের পেশেন্ট আছে, এই সমস্ত পেশেন্ট যাদের ইমিউনো কম, যাদের রোগ প্রতিরোধ কম, ওনারা ভ্যাকসিন চাইলে নিয়ে ফেলতে পারবে। আমাদের পক্ষ থেকে ওনাদেরকে ওয়েলকাম। তারপরেও আমরা প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সকে 500 করে আমরা ভ্যাকসিন সাপ্লাই দিয়েছি। এই মাসে আমরা সাপ্লাই দিয়েছি। যে কোনো সময় আমরা স্বাস্থ্য কমপ্লেক্স হোক বা আমাদের সিভিল কার্যালয় আসলে ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। সবার জন্য এটা উন্মুক্ত, কোনো ধরনের। নিশ্চয়ই। আমরা একটু ডাক্তার এটিএম রেজাউল করিম আপনার কাছে যেতে চাই যে আপনি একজন বেসরকারি হাসপাতালের উদ্যোক্তা বলি বা একজন চিকিৎসক বলি, এই সার্বিক সংকটটা হয়তো এখনো ওইভাবে বড় আকারে হয়তো শুরু হয়নি, ধীরে ধীরে হয়তো 1-2 করে শনাক্ত হচ্ছে। যদি সংকটটা বেড়ে যায়, সার্বিকভাবে আসলে পুরো সংকটটা মোকাবেলা করার জন্য আসলে এখন থেকেই আসলে শুধু এই নর্মাল যে প্রস্তুতি, এগুলোর বাইরে আসলে কোন কোন জায়গায় বিশেষভাবে নজর দেওয়া দরকার? জি, ধন্যবাদ আপনাকে। এটা আসলে বিশেষভাবে যেটা নজর, কারণ আমরা তো গতবার যে ব্যাপকভাবে ওটা কিন্তু আমাদের তো আমরা সবাই এই পরিস্থিতিটা আমরা ট্যাকেল দেওয়া হয়েছে, তো সবার কিন্তু একটা অভিজ্ঞতা আছে। এখন যেটা আমার দৃষ্টিতে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী যারা অনেকদিন পরে, এটা তো আসলে অনেকে এটা ভুলে গেছে, এটা আমাদের স্বাস্থ্যকর্মীদের আমার মনে একটা ট্রেন করা দরকার, সবাইকে ট্রেনিং এর আওতা আনা দরকার। আমাদের ট্রেনিং এর আওতা আসলে যদি সবাই এটা ট্রেন থাকলে, এবার এটা কিভাবে হ্যান্ডেলিং করা, বিভিন্ন রকমের ফিজিক্যাল ট্রেনিং, তারপরে যে আমাদের একাডেমিক ট্রেনিং, এগুলো খুব প্রয়োজন। এটা একটা বড় উদ্যোগ। যেমন আমরা পারগুইতে আমরা আগামী কয়েকদিনের মধ্যে একটা বড় একটা সেমিনার আয়োজন করতেছি। এখানে চিটাঙে যত মেডিসিনের যারা এই লাইনের বড় স্পেশাল ওরা থাকবে, যেটা আমাদের যত স্বাস্থ্যকর্মী সবাইকে আমরা ট্রেন করবো এইটার ব্যাপারে। এটা ট্রেনিং এর খুব প্রয়োজন, কারণ এটা আপনি নলেজ না থাকলে, নলেজ ছাড়া তো যুদ্ধ করা যাবে না, নলেজ খুব প্রয়োজন, নলেজ গ্যাদার করতে হবে। এই জন্য প্রথম হচ্ছে ট্রেনিং করা, আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই ঘাটতি আছে এই ঘাটতিগুলা পূরণ করা, যাদের অক্সিজেনের ঘাটতি আছে এগুলা পূরণ করা। এখন সময় যেহেতু আছে, এবং স্ট্রাকচারের সমস্যা, স্ট্রাকচারগুলো আমরা ফিল আপ করা, এবং আরও যে সমস্ত যে যাদের আইসিইউর সমস্যা, বেডের সমস্যা, এগুলো ফিল আপ করলে তাহলে আমার মনে হয় যেহেতু আমাদের একটা অতীত অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে আমার মতে এই যদি কোনো বড় পরিস্থিতি হয় তাহলে আমরা ইনশাল্লাহ এটা খুব ইজিলি ট্যাকেল দেওয়া যাবে। নিশ্চয়ই। আমরা আসলে আরো সময় থাকলে হয়তো দুইজনের আরো অনেক কথা শোনার সুযোগ ছিল। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আমাদেরকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, করোনার সংক্রমণ ধীরে ধীরে শুরু হচ্ছে। আপনার নিজের সচেতনতায় আপনাকে রক্ষা করবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।